আওয়ামী লীগের কি না ছিল ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা ছিল। দেশের সবগুলো বাহিনী তার একেবারে অনুগত ছিল। আমার মূল্যায়নে 4 জন ব্যক্তি সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলাদেশের ভিতরে। শেখ সাহেব কেউ সশব্দে ইন্নালিল্লাহ পড়েছে শোনা যায় নাই, কেউ পাবলিকলি চোখের পানি ফেলেছে শোনা যায়নি। মিষ্টি দোকানে মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। 17 জন মাত্র জানাজা পড়েছে ঢাকা ক্যান্টনমেন্টে। কারা? সব ওই ঝাড়ুদার, মানে পিওন, দারওয়ান, তারা। এই যে রক্তাক্ত একটা অধ্যায় বাংলাদেশে গেল, জুলাই বিপ্লব যেটা আমরা বলি। এই জুলাই বিপ্লব পরবর্তীতে জুলাই চার্টার করা হলো। এই জুলাই চার্টার আপনি দেখতেছেন এখন বিরোধী দল এবং সরকার দল মুখোমুখি অবস্থান। একজন সচেতন এবং গবেষণা করার লোক আমরা মনে করি, আপনাকে কি মনে করেন বিষয়টাকে? আমি এটা আগেই বুঝেছিলাম, যখন জুলাই সনদ নিয়ে আপনার ওই দৈনিক মিটিং হচ্ছে, তখনই আমি বুঝেছিলাম যে জুলাই সনদটা আগে পাশ না হলে একটা সমস্যা হবে। এবং আমি কয়েকটা সেমিনারে আমি বলেছি যে আমাদের যে কোনো মূল্যে জুলাই সনদটা আগে হতেই হবে। এটা যদি একসাথে হয় তখন এটা নিয়ে সমস্যা হবে, এবং তখন দেশে এটাই একটা মেইন ইস্যু হয়ে যাবে। আমাদের কারেন্ট বর্তমান কি পরিস্থিতি, আমাদের কি ক্রাইসিস, মানে কি সমস্যা, এগুলি সমাধানের কোনো আলোচনা হবে না। এরপরে যখন জুলাই এবং মানে আস্তে আস্তে দিন ঘনিয়ে আসলো, আমি ডিসেম্বর জানুয়ারি কিন্তু আমি কয়েকজন উপদেষ্টাদের ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছি এবং বিরোধী দলীয় শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে কথা বলেছি। আপনারা প্লিজ জুলাই সনদটা আগে নিশ্চিত করেন, নাহলে দেশে একটা সংঘাতময় পরিস্থিতির দিকে চলে যাবে। আমি রাজনৈতিক পরিবারে জন্ম হয়েছি। 1965 সালের নির্বাচন থেকে আমার আবছা আবছা মনে পড়ে। 69-এর গণঅভ্যুত্থানের কথা আমার স্পষ্ট মনে পড়ে। 70-এর নির্বাচনে আমরা ভাবে নির্বাচনের যেটা আওয়ামী লীগ একদম সব আসনে 1টা 2টা বাজে সব জয় লাভ করলো, এবং ওইটার পরে ক্ষমতা দিল না দেখেই যে মুক্তিযুদ্ধ শুরু হলো। এটা তো আমার আব্বা তখন নির্বাচন করেছে, আমি মিছিল করেছি, পোস্টারিং করেছি, নিজে দেয়াল লেখা। আমার ছোটবেলা থেকে আমার হাতের লেখা ভালো ছিল। আমি স্কুলে এবং আমাদের মহল্লাতে আমি ওই দেয়াল পত্রিকা হয়, আমি দেয়াল পত্রিকা আমার লেখা আমি লিখতাম। আচ্ছা। তো আমি তখন আমার বয়স 12 হয়নি তখনও পড়া, কিন্তু আমি ওয়াল রাইডিং করেছি, মিটিং করেছি, মিছিল করেছি, মাইককে স্লোগানে লিড দিয়েছি। আমি যদি উৎসাহিত বেঁচেছিলাম। তো আমি এই দেশের রাজনৈতিক কালচারটাকে আমি একটা খুব ঘনিষ্ঠভাবে গভীরভাবে ভিতর থেকে দেখেছি, এবং আমি এই জন্য আল্লাহ আমাকে এই বুঝটা দিয়েছিলেন যে এটা আগে না হলে সমস্যা হবে। দুঃখজনক যে একটা সরকারি দল বলছে যে আমরা নির্বাচনের জন্য আমরা এটা হ্যাঁ বলেছি, তখন এটা খুব বেদনাদায়ক। এই জন্যই বলি যে এত বড় একটা বিপ্লব তো শুধু নির্বাচনের জন্য হয় নাই। মনে হচ্ছে কি আর জুলাইয়ের এই সনদটা হবে বাংলাদেশে? হ্যাঁ, সংসদে কিন্তু যখন আলোচনা হয় তখন সংঘাতময় পরিস্থিতি। তবে সরকারের লোকজন কিন্তু বাইরে আবার বলছে যে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। আমি জানি না এই ধরনের 2 ধরনের কথা। বাইরে তো ওনারা বলছেন যে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, সংসদে তো ওনারা সবগুলি বাদ দিয়ে দিয়েছেন। গুম কমিশন, মানে আমি যখন আমার আতঙ্কে থাকবো, আমাকে আবার গুম করবে। গুম কমিশনটা বাদ দেওয়ার ক্ষেত্রে আপনি কি মনে করেন, যে এটা কেন বাদ দিল? তারা বলতে পারবে ভালো। আমি তারপর যেহেতু আপনি নিজে গুমের শিকার, গুমের স্বাক্ষরতে যাচ্ছেন, আপনি সবকিছুই দেখেন না, আপনার ব্যাংক অধ্যাদেশ বলেন, আপনার পাবলিক সার্ভিস কমিশন বলেন, বিচার বিভাগ বলেন, মানে আগের ব্যবস্থাই তো দেখা, পুরান বন্দোবস্তই তো সব হয়ে যাচ্ছে। তো এটা তো কোনো অবস্থায় কাম্য ছিল না। মানে মানুষ অনেক আশা করেছিল, আমি অনেক আশা করেছিলাম এত বড় একটা বিপ্লবের পরে যে দেখেন ভারত আওয়ামী লীগের কি না ছিল ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, দেশের সবগুলো বাহিনী তার একেবারে অনুগত ছিল। তাদের একটা বিশাল জনগোষ্ঠী ছিল, তাদের নিজস্ব ক্যাডার, এবং সবচেয়ে বড় কথা হলো ভারতের একটা শতভাগ সমর্থন ছিল। এত কিছু নিয়েও গণ অভ্যুত্থানের কাছে টিকতে পারেনি, রান্না করা খাবার খেয়েও যেতে পারেনি, জীবন নিয়ে জ্ঞাতি গোষ্ঠী সহ পালাতে হয়েছে, এবং রাতারাতি পুরো দলটা নিমিশে গায়েব হয়ে গেল। মন্ত্রী, মিনিস্টার, এমপি থেকে নিয়ে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ের নেতা বন্ধু রাতারাতি গায়েব হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে এমন নাই। এরপরে যদি আবার আমরা পুরান বন্দোবস্তে ফিরে যাই, এটা আমার জন্য খুব বেদনাদায়ক হবে। আমি ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ চেষ্টা করছি, আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আপনাকে অনুরোধ করবো যে আপনারা দেশের কল্যাণের জন্য, আপনারা দেখছেন বোধহয় সোশ্যাল মিডিয়া, আমি নির্বাচনের আগে একবার দেখা করেছি ওনার সাথে, ওনার মা মারা যাওয়ার পরে। তখন বলে এসেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে আমার মূল্যায়নে 4 জন ব্যক্তি সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলাদেশের ইতিহাসে: শেখ সাহেব, জিয়াউর রহমান, ম্যাডাম জিয়া, আর আমার বাবা অধ্যাপক গোলাম হাসান। এই 4 জনের মধ্যে জনপ্রিয়তা কেউ পায়নি। ঠিক আছে, শেখ সাহেব যখন ইন্তেকাল করেছেন
উনি মানুষের ধিক্কার নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেউ সশব্দে ইন্নালিল্লাহ পড়েছে শোনা যায় নাই, কেউ পাবলিকলি চোখের পানি ফেলেছে শোনা যায়নি। মিষ্টি দোকানে মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। ১৭ জন মাত্র ওনার জানাজা পড়েছে ঢাকা ক্যান্টনমেন্টে। কারা? সব ওই ঝাড়ুদার, মানে পিওন, দারোয়ান তারা। বাকি ৩ জনের মধ্যে প্রেসিডেন্ট জিয়া এবং ম্যাডাম জিয়া রাষ্ট্রের আনুকূল্যে ওনারা জানাজা পেয়েছেন। কিন্তু ওনাদের মতো এরকম সফল জনপ্রিয়তা তুঙ্গে উঠে মৃত্যুবরণ করে বিশাল জানাজা পেয়েছে ওনারা ২ জন। এর মূল কারণ কি? আমি ওনাকে বলেছি যে ওনারা দেশ গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে একসাথে আগানোর চেষ্টা করেছেন এবং ভারতের সাথে কোনো আপোষ করেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেন আপনি এই শাহজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং আপনি যদি লিস্ট দেখেন পাকিস্তানপন্থী অনেকেই, ওনারা স্বামী স্ত্রী দুজনেই পাকিস্তানপন্থী অনেককে নিয়ে মন্ত্রণালয় চালিয়েছেন, মন্ত্রিপরিষদ চালিয়েছেন। আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট ছিল। তো ওনারা ইনক্লুসিভ পলিটিক্স যেটাকে বলা যায়,